মৃত্যুর পর সত্যিই কি মানুষে পৃথিবী ছেড়ে চলে যায়, নাকি কোনো কিছুর টান আবার তাদের ফিরিয়ে নিয়ে আসতে পারে, নাকি ঘটতে পারে আরো ভয়ানক কিছু? নমস্কার, অল্প স্বল্প গল্প নিয়ে আমরা হাজির হয়েছি ঠিক রাত 11টায়, যেখানে আমাদের বাছাই করা গল্প আপনাদের নিয়ে যায় এক মায়াবী দুনিয়ায়। সেই সফরে নিয়ে যেতে আজ আপনাদের জন্য থাকছে একটি সন্তানহারা মায়ের মাতৃত্বের গল্প, পৌলমী দাসের লেখা টান। শুনতে থাকুন রাতের নীরবতায় শব্দের মায়াজাল, ঠিক রাত 11টায়। রজনী কাকিমার মৃত্যু সংবাদটা আমাদের সবার কাছেই খুব বড় একটা শোক ছিল। মাত্র 6 মাস আগে একমাত্র মেয়েকে হারিয়েছেন মনোজবাবু। এর মধ্যে আবার স্ত্রী বিয়োগের ব্যথা, তিনি নিজেকে কি করে সামলাবেন? মনোজ কাকু আমার নিজের কাকা না হলেও তার চেয়ে কিছু কম ছিলেন না। বাবা আর মনোজ কাকু ছিলেন ছেলেবেলা থেকেই অভিন্ন হৃদয় বন্ধু। 2 বোনের বিয়ে দিয়ে কাকু একটু বেশি বয়সেই বিয়ে করেন। রজনী কাকিমাকে প্রথম থেকেই সবার খুব পছন্দ হয়ে যায়। আন্তরিক ব্যবহার, মুখে সব সময় হাসি লেগে থাকত। একমাত্র মেয়ে রূপুকে নিয়েই ছিল ওদের সুখের সংসার। কিন্তু এত সুখ বুঝি কাকুর কপালে সইল না। 5 বছর বয়সে হঠাৎ করে কদিনের জ্বরে রূপু মারা গেল। রূপুকে হারিয়ে কাকিমাও যেন কেমন হয়ে গেলেন। সারাদিন মনমরা হয়ে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। কাকুও আর রূপুর স্মৃতি বিজড়িত কলকাতার বাড়িতে থাকতে পারছিলেন না, তাই নিজেই তদবির করে কলকাতার বাইরে বদলি নিলেন। নতুন জায়গায় যাওয়ার পর বাবা মনোজ কাকুকে কয়েকদিন ফোন করে কথা বললেও কাকুর দিক থেকে তেমন সাড়া পাননি। বাবাও মনোজ কাকুকে শোকটা সামলে ওঠার সময়টুকু দিতে চেয়েছিলেন, তাই খুব বেশি ফোন করে বিরক্ত করতেন না। হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যেত, কিন্তু তার মধ্যেই এলো রজনী কাকিমার খবরটা। কাকিমার পরলৌকিক কাজ হয়ে যাবার পর একদিন মনোজ কাকু আমাদের বাড়ি এলেন। বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। একটু শান্ত হয়ে বললেন, অনুপ, তুই বিশ্বাস করিস মৃত মানুষের আত্মা পৃথিবীতে ফিরে আসে? তুই আসলে অনেক বড় শোক পেয়েছিস, তাই এসব অসম্ভব চিন্তা করছিস। যদি সেদিন আমিও তোর মতো আত্মার অস্তিত্বকে অস্বীকার না করতাম, তবে আজ রজনীকে হারাতে হতো না। তুই সবটা শোন অনুপ, কাউকে সবটা না বললে আমি স্বস্তি পাচ্ছি না। রূপুর মৃত্যুর পর এই শহরটা যেন আমাকে খেতে আসছিল। আমার ব্যাংকের চাকরিতে ট্রান্সফার হয়েই থাকে। এবারে আমি নিজেই কলকাতা থেকে দূরে ট্রান্সফার চেয়ে নিলাম। জায়গাটা বর্ধমান জেলার একটা আধা শহর আধা গ্রামের মতো অঞ্চল। একদিকে শহরের মতো সুযোগ সুবিধে, আবার পাশাপাশি গাছপালা, পুকুর, বাগানে ঘেরা। আমার ভালো লেগে গেল জায়গাটা। ভাবলাম রজনীও স্বাভাবিক হয়ে উঠবে আস্তে আস্তে। সন্তান হারানোর শোক ভোলা যায় না জানি, তবু বাঁচতে তো হবে। নতুন জায়গায় অফিসের কাছেই একটা বাড়ি ভাড়া নিলাম। একতলা একটা বাড়ি, 2 ঘর, একটু উঠোন, বাড়ির সামনে এক চিলতে বাগান। আমি আমার অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। 1 সপ্তাহ কেটে গেল নতুন জায়গায় কাজ বুঝে নিতে, কিন্তু রজনীর কোনো পরিবর্তন দেখা গেল না। সেই একই রকম মনমরা, সংসারে থেকেও যেন কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নেই। এরপর একদিন হঠাৎ অফিস থেকে ফিরে রজনীর আচরণে একটু বদল দেখতে পেলাম। আগ্রহ নিয়ে বলল, জানো,
আজ একটা কাণ্ড হয়েছে। দুপুরবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি একটা ফুটফুটে বাচ্চা মেয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে। বাচ্চাটাকে দেখতে অনেকটা যেন আমার রূপুর মতো। মুখটা যে কি মায়ায় ভরা, কি বলবো তোমায়। আমি ওর সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু দুষ্টু মেয়েটা দৌড়ে বের হয়ে গেল। আমি ওর পিছু পিছু গেলাম, কিন্তু বাইরে বেরিয়ে আর দেখতে পেলাম না। কাদের মেয়ে কে জানে, মাঝে মাঝে এলে বেশ হয়। ওর মধ্যে যেন এক মুহূর্তের জন্য রূপুকে ফিরে পেলাম। আমি একটু অবাক হলাম। কার বাড়ির বাচ্চা মেয়ে দুপুরবেলা একেবারে ঘরের ভেতর অবধি চলে এসেছে? রজনীকে সতর্ক করলাম ঘুমানোর আগে সদর দরজা বন্ধ রাখতে। রজনী বলল, এখানে তো সব বাড়িতেই দেখি সারাদিন দরজা খোলাই থাকে। আর তুমিই তো বলেছিলে অফিসের সবাই বলেছে এখানে চুরি চামারি হয় না। পরদিনও বাড়ি ফিরে রজনীর কাছে শুনলাম মেয়েটির আসার কথা। আজ নাকি সে রজনীর সাথে কথা বলেছে। তার নাম নাকি পরী। রজনী জিজ্ঞেস করেছিল, কিন্তু পরী বলেনি যে সে কোথায় থাকে। এরপর থেকে রজনী যেন বদলে গেল। মনে একটা খুশির ভাব। সকাল থেকে উঠেই চিন্তা কখন দুপুর হবে আর পরী আসবে। পরীর নাকি মা নেই। রজনী পরীর জন্য নানা রকম খাবার বানিয়ে দেয়। পরীর কোঁকড়ানো চুল রজনী সুন্দর করে আঁচড়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যেদিন দুপুরে বাড়ি থাকি সেদিন পরী আসে না। সে জানে রবিবার আমার ছুটি, তাই রবিবার সে আসে না। রজনীর মুখে এখন সব সময় শুধু পরীর কথা। রূপুর মৃত্যুর পর যখন মন মরা হয়ে থাকত, তখন চাইতাম যেন রজনী স্বাভাবিক হয়। কিন্তু এখনো কি রজনী স্বাভাবিক হয়েছে? একটা অচেনা মেয়ে কোথায় থাকে, কাদের মেয়ে, কিছু জানা নেই। তাকে ঘিরেই রজনীর জীবন আবর্তিত হচ্ছে। এখানে আসার পর রান্না বান্না, ঘর মোছা, এইসব কাজের জন্য স্থানীয় একজন পৌঢ়াকে রাখা হয়েছে। নাম মিনতি। সে সকালে এসে সব কাজ করে দুপুরের আগে চলে যায়। সে মিনতিদিকে জিজ্ঞেস করায় তিনি জোর দিয়ে বললেন, আশেপাশের বাড়িতে এরকম কোনো বাচ্চা মেয়ে নেই। এবার আমার কেমন একটু সন্দেহ হতে থাকলো। আমি অফিসে গিয়েও একদিন দুপুরের আগে বাড়ি ফিরে এলাম। রজনীকে দেখা না দিয়ে পাশের ঘর থেকে নজর রাখলাম। দুপুর গড়িয়ে বিকেল হলো, কেউ এলো না। আমি বুঝলাম সবটাই রজনীর মন গড়া। এদিকে আমায় দেখতে পেয়ে রজনী রাগ করে বলল, এখন বুঝেছি পরী কেন আজ এলো না। রজনীর মামাতো দাদা সুবীর একজন মনোরোগ বিশেষজ্ঞ। সুবীরকে ফোনে সব বললাম। সব শুনে সে বলল, এটা হতেই পারে। রূপুকে হারিয়ে যে শূন্যতা রজনীর মনে সৃষ্টি হয়েছে, তার থেকেই ও হয়তো পরীকে কল্পনা করে নিয়েছে। তুমি রজনীকে একটু বেশি সময় দাও। পারলে কদিন ছুটি নিয়ে ওর কাছে থাকো। দীর্ঘদিন এরকম হ্যালুসিনেশন হতে থাকলে সেটা কিন্তু ভালো হবে না। আমি 2-1 ওষুধ বলে দিচ্ছি, খাওয়াতে থাকো। আমি অফিসে স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে কদিন ছুটি নিলাম। রজনীকে বললাম, শরীর খুব দুর্বল, প্রেশার কমে গেছে, কদিন অফিস যাব না। রজনীর মুখটা শুকিয়ে গেল। সেটা যতটা না আমার অসুস্থতার কথা ভেবে, তার থেকেও ঢের বেশি বোধ হয় পরীকে দেখতে পাবে না এই ভেবে। আমি টানা 4 দিন বাড়ি রইলাম, কেউ এলো না। শেষে রজনী এক প্রকার আমাকে জোর করে অফিস পাঠালো। খুব কষ্ট হলো যে আমার সান্নিধ্য রজনীর কাম্য নয়। সে শুধু একজন কাল্পনিক শিশুর সাহচর্যের জন্য ব্যাকুল। সেদিন বাড়ি ফিরতে রজনী
খুব উত্তেজিত হয়ে বলল, এতদিন আসতে পারিনি বলে পরি আজ খুব অভিমান করছিল। শেষমেশ ওর প্রিয় পায়েস খেয়ে মেয়ের রাগ পড়ল। আমি ছাড়া অন্য কারো সামনে আসতেও খুব লজ্জা পায়। আমার মনে হলো রজনীর ভুল ভাঙানো দরকার। পরি বলে কেউ নেই রজনী। আমি খোঁজ নিয়ে দেখেছি, আশেপাশের বাড়িতে এরকম কোনো মেয়ে নেই। অত ছোট একটা মেয়ে একা বেশি দূর থেকে তো আর আসতে পারবে না। তাছাড়া রবিবার বাদে অন্য কোন দিন আমি অফিস যাচ্ছি কি না পরি আগাম জানবে কি করে? আসলে একা ঘরে তোমার মন পরীকে কল্পনা করে নিয়েছে। কল্পনা বললেই হলো? তবে এক বাটি পায়েস কে খেলো? আর আর এই দেখো, চিরুনিতে দেখো, এটা কার চুল লেগে? এবার আমি অবাক হলাম। চিরুনিতে কার যেন কোকড়ানো কোকড়ানো চুল লেগে আছে। রজনীর তো এরকম চুল নয়, কিন্তু ভাবলাম হয়তো কোথাও থেকে উড়ে এসেছে, তাই আর কিছু বললাম না। দিন কাটতে লাগলো। রজনীর মুখে এখন পরি ছাড়া অন্য কোনো নাম নেই। গত কদিন ধরে দেখছি রজনী খুব চিন্তিত। একদিন বলল, পরি খুব বলছে ওর সাথে যেতে, ওর কাছে গিয়ে থাকতে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বললাম, কি সব বলছো তুমি রজনী? আমাকে ছেড়ে যেতে তোমার কষ্ট হবে না? বড্ড টান। ও যে আমার রূপুর অভাব পূরণ করেছে, আর ও বলে আমি ওর মায়ের অভাব পূরণ করেছি। বড্ড টান গো, কাটাতে পারছি না। পরদিনই আমি সুবীরকে ফোন করলাম। কলকাতা থেকে সুবীর এসে হাজির হলো। সে দিনটা ছিল রবিবার। এমনিতেই রবিবার পরই আসতে পারে না বলে রজনী বিষণ্ণ থাকে। সুবীরকে দেখে সে যেন আরো বিরক্ত হলো। এখন রজনী শুধু একা থাকতে চায়, যাতে পরীর আসার কোনো অসুবিধে না হয়। কিন্তু রজনীর বিরক্তি উপেক্ষা করেও সুবীর রয়ে গেল। একদিন দুদিন সুবীর যায় না। রজনী ছটফট করছে। তৃতীয় দিন দুপুর থেকে রজনীর খুব জ্বর এলো। জ্বরের ঘোরে একটাই নাম, পরি। বারবার বলছে, পরি, পরি, পরি কোথায়? বড্ড টান, এড়াতে পারছি না। পরি ডাকছে, পরি কাঁদছে। ও খুব একা, আমার মতো একা। রজনীর অবস্থা দেখে আমি কেঁদে ফেললাম। সুবীর ওষুধ দিল, ইঞ্জেকশন দিল। রজনীর জ্বর কমল, একটু ঘুমোলো, কিন্তু একটু পরে আবার চমকে উঠে পড়ল। বিড় বিড় করে বলতে লাগলো, পরীকে আমার কাছে তোমরা আসতে দিচ্ছ না? ও আমাকে ওর কাছেই নিয়ে যাবে। সুবীর আর আমার সব চেষ্টা বিফল করে সেই রাতেই রজনী আমাদের ছেড়ে চলে গেল। সুবীর বলল, হার্ট ফেলিয়ার, প্রবল মানসিক চাপ, আর তার উপর দীর্ঘদিন খাওয়া দাওয়া তো ঠিক মতো হয়নি। দুর্বল শরীরে এত ধকল নিতে পারেনি। রজনীর মৃত্যুর পর ওই বাড়ি ছেড়ে দিয়ে একটা মেসে উঠলাম। বাড়ি ছাড়ার আগে বাড়িওয়ালার কাছে চাবি ফেরত দিতে গেলাম। বাড়ির মালিক সপরিবারে থাকেন বর্ধমান শহরে। বয়স্ক মানুষ, তাকে পুরো ঘটনাটা খুলে বললাম। সব শুনে তিনি একটু চুপ করে থাকলেন। তারপর আমাকে একটু বসতে বলে কোথাও যেন চলে গেলেন। ফিরলেন একটা অ্যালবাম হাতে, ফ্যামিলি অ্যালবাম। একটা বছর সাতেকের ছেলে আর একটা ফুটফুটে বছর পাঁচেকের কোঁকড়া চুলের মেয়ে। আমি ছবিটা দেখে চমকালাম। বাড়িওয়ালা অনিলবাবু বললেন, এই ছোট্ট ছেলেটা আমি।
আর এই ছোট্ট মিষ্টি মেয়েটা আমার ছোট বোন পরি। এই ছবি তোলার মাস কয়েক পরেই পরি নিউমোনিয়া হয়ে মারা যায়। পরি মা অন্তঃপ্রাণ ছিল। পরির মৃত্যুর পর মা আর ও বাড়িতে টিকতে পারেনি। আমরা বর্ধমান শহরে চলে আসি, কিন্তু বাড়িটা মোটেও পরিত্যক্ত ছিল না। অনেক লোক ভাড়া থেকেছে ওখানে, কেউ তো কোনোদিন দেখেছে বলে শুনিনি। আসলে আমার কি মনে হয় জানেন, আপনার সন্তান হারা স্ত্রীর সন্তানের জন্য আকুলতায় বোধহয় পরীর মাতৃস্নেহ বুভুক্ষ আত্মাকে জাগিয়ে তুলেছে। আপনার স্ত্রীর মাতৃত্বের টান পরীকে টেনে এনেছে মৃত্যুর ওপার থেকে। দুজনে দুজনের পরিপূরক হয়ে উঠেছে। আর এতদিন পর মায়ের ভালোবাসা পেয়ে পরীও তা হারাতে চায়নি। তার নতুন পাওয়া মাকে টেনে নিয়েছে নিজের কাছে। এতক্ষণ একটানা বলে মনোজ কাকু থামলেন। বাবা একটু চুপ করে থেকে বললেন, কিন্তু এমনটা তো হতে পারে রজনী কোথা থেকে পরীর ব্যাপারে শুনেছিল, আর বাকিটা ওর শোকস্ত মন নিজে কল্পনা করে নিয়েছে। সুবীরের কথাই হয়তো ঠিক। কিন্তু রজনী কারোর সাথে মিশত না, পরীর কথা ওর জানার কোনো উপায় নেই। আর অত পুরনো কথা খুব বেশি কেউ জানেও না। আমাদের কাজের লোক মিনতিদি এ বিষয়ে কিছুই জানত না, তাই তার কাছ থেকেও শোনার উপায় নেই। আর একটা কথা হলো, চিরুনিতে সেই কোঁকড়ানো চুল, সেদিন আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি। কিন্তু যদি গুরুত্ব দিতাম, তখনই অন্য বাড়িতে উঠে যেতাম, তবে হয়তো রজনী আজও আমার সাথে থাকত। আমরা সবাই চুপ করে রইলাম। মনোজ কাকুকে সান্ত্বনা দেবার ভাষা সেদিন আমাদের কাছে ছিল না। বাবা শুধু বলেছিলেন, নিজেকে দোষ দিস না মনোজ। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার উপরে আজও মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। আজ তাহলে এখানেই শেষ করি। আপনারা শুনছিলেন পৌর্ণমী দাসের লেখা টান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিতে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসব খুব শীঘ্র। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। পরীকে আমার কাছে তোমরা আসতে দিচ্ছ না। ও আমাকে ওর কাছেই নিয়ে যাবে। পরী